হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা প্রোগ্রামিং ইন সি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা প্রোগ্রামিং ইন সি এর সেকেন্ড ক্লাসটা করব। তো আমাদের আজকের টপিকস হচ্ছে সি ভাষায় প্রোগ্রামের গঠন। দ্যাট মিন্স প্রোগ্রাম যদি সি ভাষায় লিখতে যাই সেখানে কি কি জিনিস আসতে পারে এবং কোন ধাপের পর কোন ধাপ আসবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তো সি ভাষায় প্রোগ্রামের গঠন যদি করতে যাই বা সি ভাষায় যে প্রোগ্রামের স্ট্রাকচারটা সেটা হচ্ছে এক নম্বরে যে জিনিসটা থাকে সেটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। দুই নম্বর হচ্ছে লিঙ্ক সেকশন। তিন নম্বর হচ্ছে ডেফিনেশন ফাংশন সেকশন। চার নাম্বার হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ফাংশন সেকশন। পাঁচ নাম্বার হচ্ছে মেইন প্রোগ্রাম ফাংশন সেকশন। আর ছয় নম্বর হচ্ছে সাব প্রোগ্রাম ফাংশন সেকশন। এই হচ্ছে আমাদের ছয়টা স্টেপ। মূলত সি প্রোগ্রামের যদি আমরা প্রোগ্রাম করতে যাই তাহলে এই ছয়টা জিনিস সি প্রোগ্রামে থাকতে পারে। তার মানে এই না যে প্রত্যেকটা প্রোগ্রামেই এই ছয়টা স্টেপ থাকবে। তার মধ্যে দেখা গেছে যে ছয়টার মধ্যে যেটাই থাকুক না কেন সেইগুলোর মধ্যে এই ছয়টার মধ্যে যে সিকোয়েন্সটা লিখছি সেই সিকোয়েন্সটা সে ফলো করবে। তার মানে হচ্ছে যদি আমাদের এক নাম্বার প্রয়োজন পড়ে তাহলে আমরা এক নাম্বার লিখব, যদি দুই নাম্বার প্রয়োজন পড়ে দুই নাম্বারটা লিখব, এরপরে যদি তিন নাম্বারটা প্রয়োজন পড়ে তাহলে তিন নাম্বার লিখব, আর যদি না পড়ে তাহলে চার নাম্বারে আসবো। আবার চার নাম্বারটা যদি প্রয়োজন না পড়ে তাহলে পাঁচ নাম্বারটায় আসবে। এরপরে যদি ছয় নাম্বার প্রয়োজন পড়ে তাহলে ছয় নাম্বার লিখব। তার মানে হচ্ছে ছয়টার মধ্যে যে কোনো একটা বা যে কোনো দুইটা বা যে কোনো তিনটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু যেই থাকুক না কেন সিকোয়েন্সটা ডিপেন্ড করবে। সাপোজ ধরা যাক যে আমাদের দুই নাম্বার লাগবে আর পাঁচ নাম্বার লাগবে, তাহলে দুইয়ের পরে পাঁচ নাম্বারটা স্টেজ কাজ করবে, কিন্তু কখনো পাঁচ নাম্বার লিখে কখনো দুই নাম্বার লিখা যাবে। এটাই হচ্ছে মূল কথা যেটা আমি বুঝাতে যাচ্ছিলাম। এবার আসো আমরা আমাদের মূল পড়ায় আসি। সেটা হচ্ছে আমাদের আজকে সি ভাষায় যদি আমরা প্রোগ্রাম লিখতে যাই তখন সেক্ষেত্রে এই যে জিনিসগুলো আসবে সেগুলোর কাজ কি বা সেগুলো কিভাবে কাজ করে। এক নম্বর হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। এই ডকুমেন্টেশন সেকশনটা হচ্ছে যে কোনো প্রোগ্রাম লিখার আগে বা শুরুর আগে যদি আমরা সেখানে নোট রাখতে চাই, কোনো ধরনের নোট রাখতে চাই, যে আমরা ধরো সাপোজ আমরা একটা প্রোগ্রাম করব যেখানে হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব, তাহলে আমরা উপরে যদি একটা নোট লিখি যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়, তাহলে এই যে নোটটা রাখলাম এটা কিন্তু প্রোগ্রামের কোনো অংশ না। আমরা যাতে ইন ফিউচারে যে কেউ এই ফাইলটা ওপেন করলে এই প্রথম লাইনটা পড়েই বুঝতে পারে যে নিচে কি ঘটনা ঘটতেছে, এটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। বা আমরা সংক্ষেপে বলতে পারি যে কোনো একটা শর্ট নোট, যেটাকে বলা হয় ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন সি প্রোগ্রামে লেখার জন্য দুইটা রুলস আছে। এক নম্বর হচ্ছে ডকুমেন্টেশন লেখার আগে ডাবল স্ল্যাশ দিতে হয়, মানে দুইটা স্ল্যাশ দিতে হবে। এরপর হচ্ছে তুমি যে লেখাটা লিখবা বা যে নোটটা লিখবা সেই নোটটা যদি এক লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে লিখতে হবে। তার মানে এক লাইনের যদি কোনো নোট হয় তাহলে ডাবল স্ল্যাশ দেওয়ার পরে সেই লাইনটা লিখতে হবে, তাহলেই ঘটনা শেষ। কিন্তু যদি সেই লেখাটা বা শর্ট নোটটা একাধিক লাইনের হয় তাহলে সেক্ষেত্রে শুরু করতে হবে স্ল্যাশ এবং স্টার দিয়ে, এবং যদি যতগুলো লাইন হবে ততগুলো লাইন লিখতে হবে, এবং যে লাইনের শেষটা হবে সেই শেষে আমাদেরকে আবার স্টার এবং স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। বুঝতে পারছি? তার মানে বুঝতেছি যে ডকুমেন্টেশন যদি এক লাইনের হয় তাহলে ডাবল স্ল্যাশ দিয়ে সেই লাইনটা লিখবো, আর যদি একাধিক লাইনে হয় তাহলে স্ল্যাশ স্টার দিয়ে শুরু করব এবং যেখানে শেষ হবে সেখানে স্টার স্ল্যাশ দিয়ে শেষ করব। এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন সেকশনের কাজ। এই সেকশনটা আমাদের কোনো কোনো প্রোগ্রামে থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার চাইলে
এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কোনো ধরনের শর্ট নোট রাখবা কিনা। আর ডকুমেন্টেশন সেকশনটা শুধুমাত্র যে প্রোগ্রামের একদম উপরেই হবে এমন কোনো কথা নাই, এটা প্রোগ্রামের শেষে বা প্রোগ্রামের মাঝখানে বা যে কোনো লাইনের পাশেও হইতে পারে। যেমন তোমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের ম্যাথ করছো, যে ম্যাথগুলোতে আমাদের সাইড নোট ছিল। আমরা ছোটবেলায় ম্যাথ করার সময় সাইড নোট কিভাবে লিখতাম, এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে সাপোজ ধরো তুমি একটা লাইনে আর গুণন করছো, পাশে দিয়ে লিখে দিচ্ছ আর গুণন করে পাই, বা ধরো 5 দ্বারা ভাগ করছো তাহলে লিখতেছো 5 দ্বারা ভাগ করে পাই। এই যে কথাগুলো লিখতাম সেগুলো কি ছিল? শর্ট নোট ছিল, যেগুলো আমরা সাইডে লিখতাম, যেটা আমাদের পরবর্তীতে তুমি তোমার প্রোগ্রামটা বোঝার জন্য বা তোমার প্রোগ্রামটা অন্য যে কেউ বোঝার জন্য, সেই লাইনে কি হয়েছে সেই ঘটনাটা বোঝার জন্য এই শর্ট নোটগুলো সাহায্য করতো। তাহলে প্রোগ্রামেও সেম কাজ করবে, সেটা যে কোনো জায়গায় হতে পারে ডকুমেন্টেশন সেকশনটা। তাহলে পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে যদি এক লাইনের হয় তাহলে ডাবল স্ল্যাশ দিয়ে সেই লাইনটা লিখতে হবে, আর যদি একাধিক লাইনের হয় তাহলে সেক্ষেত্রে স্ল্যাশ স্টার এবং যেখানে শেষ হবে সেখানে স্টার স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। এই হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। এরপর আসলে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনের কাজ হচ্ছে তোমার প্রোগ্রামটাকে অন্য একটা প্রোগ্রামের সাথে সে কানেক্ট করবে, এবং এই লিঙ্ক সেকশন লেখার নিয়ম হচ্ছে হ্যাশ ইনক্লুড, তারপরে হেডার ফাইল, ঠিক আছে? এইটা হচ্ছে একটা লিঙ্ক সেকশন, যেখানে লেখা আছে হ্যাশ ইনক্লুড studio.h। এই যে প্রসেস বা পদ্ধতিতে আমরা লিখছি সেই প্রসেসটা হচ্ছে লিঙ্ক সেকশন। তার মানে এই ধরনের কোনো লেখা যদি প্রোগ্রামের শুরুতে থাকে তাহলে বুঝবা যে সেটা দ্বারা লিঙ্ক সেকশন বোঝাচ্ছে। বা আমাদের প্রোগ্রামকে যখন আমরা শুরু করব তখন আমাদের প্রোগ্রামটাকে এইরকম কিছু হেডার ফাইল আছে, আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে এখানে আমাদের হেডার ফাইল সম্বন্ধে আমরা ডিসকাস করছিলাম, সেই হেডার ফাইল যেখানে .h থাকবে। তাহলে এই হেডার ফাইলগুলো হচ্ছে যেখানে কিছু কিছু ফাংশন, মানে এক একটা হেডার ফাইলের আন্ডারে বেশ কিছু ফাংশন আগে থেকে রেডিমেড করে দেওয়া থাকে। এই ফাংশনগুলো আমাদের প্রোগ্রামে যখন ব্যবহার করা হবে সেই ফাংশনে যাতে ঠিকমতো কাজ করতে পারে সেই কারণেই মূলত এই লিঙ্ক সেকশনটা ব্যবহার করা হয়। মানে আমরা যে প্রোগ্রামটা করব সেই প্রোগ্রামটাকে এই লিঙ্ক সেকশনের হেডার ফাইলের সাথে সে কানেক্ট করে দেবে। লিঙ্ক সেকশনের কাজ হচ্ছে এটা, তোমার প্রোগ্রামটাকে কম্পিউটার বা প্রোগ্রামের যে হেডার ফাইলগুলো থাকবে সেগুলোর সাথে কানেক্ট করা, ঠিক আছে? এরপর আসলে ডেফিনেশন ফাংশন সেকশন। ডেফিনেশন ফাংশন সেকশন হচ্ছে যদি কখনো আমরা যে প্রোগ্রামগুলো লিখবো বা শিখবো বা করব সেই প্রোগ্রামের মধ্যে যে ভেরিয়েবলগুলো আসবে সেই ভেরিয়েবলগুলোর মান সুনির্দিষ্ট করে বলে দেওয়া থাকে, বা পরবর্তীতে এই ভেরিয়েবলগুলো যখনই আসবে সেই মানটা যদি একাধিকবার ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে ডেফিনেশন ফাংশন সেকশন। তাহলে এই ডেফিনেশন ফাংশন সেকশন বলতে যেমন ছোটবেলায় আমরা বলছিলাম পায়ের মান ছিল 3.1416, তারপর ডট 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 ইনফিনিটি সংখ্যক ভ্যালু ছিল। তাহলে দেখো পায়ের মান ছোটবেলায় অনেক বড় ছিল, বাট আমাদের পরীক্ষা খাতায় লিখে দিত বা অনেক সময় প্রশ্নকর্তা লিখে দিত যে পায়ের মান 3.1 ব্যবহার করে লিখো, বা ধরো 3.14ও দিত, কখনো 3.1416 দিত, বা 3.141 দিত। তাহলে এইরকম বিভিন্ন ধরনের মান মেনশন করে দেওয়া থাকতো। এই মেনশন করে দিত কেন? যখনই তোমার 3.1 দিত তার মানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টে কি করতো, তখন পায়ের মানটা 3.1 ব্যবহার করতো। তাহলে কি আসতো, যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলোর মান সবার বা রেজাল্টগুলো একই আসার পসিবিলিটি থাকতো, সেই কারণে মূলত ফিক্স করে দেওয়া হয়। এখন প্রোগ্রামের স্বার্থে তোমারও যদি এমন কোনো একটা ভেরিয়েবলের মান আর ফিক্স করে দেওয়ার প্রয়োজন পড়ে তখন সেক্ষেত্রে আমরা ডেফিনেশন ফাংশনটা ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো বা লিখার প্রসেসটা হচ্ছে হ্যাশ ডিফাইন। ধরো আমাদের প্রোগ্রামে আমরা পাই ব্যবহার করব, তাহলে পায়ের মানটা আমরা ফিক্স করে দিচ্ছি, তাহলে লিখবো ডিফাইন পাই ইকুয়াল 3.14। তার মানে আমি যখনই পায়ের মানটা 3.14 লিখে দিছি, দ্যাট মিনস প্রোগ্রামে আমার যতবারই পাই আসবে সে ততবারই 3.14 ব্যবহার করবে। সে 3.141ও ব্যবহার করবে না, 3.1416ও ব্যবহার করবে না, বা আরও যত ভেরিয়েবল থাকে সেগুলোও সে ব্যবহার করবে না। যতবারই পাই পাবে ততবারই 3.14টা পাবে। এটি হচ্ছে ডেফিনেশন ফাংশনের কাজ, তার মানে যে কোনো ভেরিয়েবলের মান ফিক্স করে দেয়া। এরপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টকে বলা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ফাংশন সেকশন। গ্লোবাল ভেরিয়েবল জিনিসটা কি আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম যে গ্লোবাল ভেরিয়েবল সি প্রোগ্রামে সমর্থন করে। দ্যাট মিনস আমরা সি প্রোগ্রাম যখন করব একাধিকবার গ্লোবাল ভেরিয়েবল লিখতে পারবো প্রয়োজন অনুসারে বা চাহিদা অনুসারে। তাহলে যদি গ্লোবাল ভেরিয়েবল আমাদের প্রয়োজন পড়ে তাহলে সেটা আমাদের ডেফিনেশন ফাংশনের পরেই আমাদের লিখতে হবে। আমরা ভেরিয়েবল কি চিনি, যেমন এ বি সি ডি এক্স ওয়াই জেড, এগুলো সবগুলো এক একটা ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলগুলো আমরা
লিঙ্ক সেকশন, তারপর ডেফিনেশন ফাংশন সেকশন, তারপর হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ফাংশন। তার মানে তোমার গ্লোবাল ভেরিয়েবল আসলে সেটা তুমি লিখবা ডেফিনেশন ফাংশনের পরে। এরপর হচ্ছে মেইন প্রোগ্রাম ফাংশন সেকশন। এই মেইন প্রোগ্রাম ফাংশনটা হচ্ছে মূলত আমাদের প্রোগ্রাম, আমরা যেখানে সি প্রোগ্রামটা লিখবো বা যে সি প্রোগ্রামটা আমরা নিজেরা ব্যবহার করার জন্য বা নিজেদের প্রয়োজন অনুসারে তৈরি করব বা লিখবো, সেটাকে বলা হচ্ছে, সেটাকে আমরা করব এই মেইন প্রোগ্রামের মাঝখানে। এই মেইন প্রোগ্রাম লেখার প্রসেস হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম মেইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানেই মূলত আমাদের যে প্রোগ্রাম, আমরা যে প্রোগ্রাম করতেছি সেই প্রোগ্রামটা লিখব। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। এই মেইন প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকটা প্রোগ্রামে অবশ্যই তোমার মেইন প্রোগ্রামটা থাকবে, না হলে আমাদের সি প্রোগ্রাম বা আমরা যে কষ্টগুলো করতেছি সি প্রোগ্রাম লিখার জন্য সেটা কাজ করবে না। অন্য কোনো জায়গায় লিখলে তোমার প্রোগ্রাম কাজ করবে না, তোমাকে অবশ্যই এই মেইন ফাংশনের মাঝখানেই তোমাকে এই প্রোগ্রামগুলো লিখতে হবে। এরপর হচ্ছে সাব প্রোগ্রাম ফাংশন সেকশন। সাব প্রোগ্রাম ফাংশন হচ্ছে, তোমরা লিখে বুঝতে পারতেছো যে সাব জিনিসটা আছে, তাহলে প্রোগ্রামের সহযোগিতার জন্য যে প্রোগ্রামটা কাজ করবে বা করব আমরা, সেটাকে বলা হচ্ছে সাব প্রোগ্রাম। তার মানে মেইন প্রোগ্রামে যদি এমন হয়, এমন একটা প্রোগ্রাম আমরা করব যে প্রোগ্রামটা অনেক বড় হয়ে গেছে, তাহলে সেই প্রোগ্রামটাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করতে পারি। এই ছোট ছোট অংশগুলোর কাজ কি? এই মূল ফাংশনটাকে সাহায্য করা বা সাপোর্ট দেওয়া। তাহলে এই মূল ফাংশনকে সাহায্য করার জন্য যে প্রোগ্রামগুলো লিখবো বা করব, সেগুলোকে বলা হচ্ছে সাব প্রোগ্রাম ফাংশন সেকশন। বুঝাতে পারছি? সো আজকের এই লেসনটাতে আমরা মূলত আলোচনা করার চেষ্টা করছি যে আমাদের একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে কোন কোন স্টেজগুলো আসবে বা প্রয়োজন পড়বে। তাহলে আমরা 6টা স্টেপের মধ্যে আরেকটা জিনিস বলে রাখি যে এই লিঙ্ক সেকশন এবং এই মেইন প্রোগ্রাম ফাংশন সেকশন, এই দুইটা সেকশন তোমরা প্রত্যেকটা প্রোগ্রামেই পাবা। মানে তুমি তোমার লেভেলে ইন্টারমিডিয়েটে যত ধরনের প্রোগ্রাম করবা, সেখানে আর কিছু এই 6টা স্টেপের মধ্যে আর কিছু থাকুক বা না থাকুক, তোমার অবশ্যই দুইটা জিনিস থাকবে। এক নাম্বার হচ্ছে লিঙ্ক সেকশন, 2 নাম্বার হচ্ছে মেইন প্রোগ্রাম ফাংশন সেকশন থাকবে। শুধুমাত্র এটা মিনিং মানে এইটাই না যে থাকার জন্য থাকবে, এটা মানে হচ্ছে এই দুইটা জিনিস ছাড়া তোমার প্রোগ্রাম হবে না। কারণ আমরা যে কোনো প্রোগ্রাম যদি করি, সেখানে আমাদের ন্যূনতম একটা আউটপুটের আসার প্রয়োজন পড়বে। আর আউটপুট যদি আমাদের আসার প্রয়োজন পড়ে, তাহলে সেখানে আমাদের প্রিন্টএফ এই ফাংশনটা আমরা ব্যবহার করব। তাহলে এই প্রিন্টএফ ফাংশনটা করে দেয়া আছে কোথায়? studio.h হেডার ফাইলে। তাহলে তুমি যদি প্রোগ্রামে প্রিন্টএফ ফাংশনটা ইউজ করো কিন্তু studio.h হেডার ফাইলটা না লিখো, তাহলে এই প্রিন্টএফ ফাংশনটা কাজই করবে। তাহলে সেটাকে তোমার প্রোগ্রামটাকে সেই জন্য লিঙ্ক করতে হবে, কার সাথে? হেডার ফাইলের সাথে। বুঝাতে পারছি? সেই কারণে লিঙ্ক সেকশন এবং মেইন প্রোগ্রাম ফাংশন সেকশন এই দুইটা মাস্ট সি প্রোগ্রাম গঠনের ক্ষেত্রে। আর বাকিগুলা প্রোগ্রামের চাহিদা অনুসারে আসবে, তোমার যেখানে প্রয়োজন পড়বে সেখানে। তোমার যদি গ্লোবাল ভেরিয়েবল লাগে তাহলে গ্লোবাল ভেরিয়েবল ইউজ করবা অবশ্যই লিঙ্ক সেকশনের পরে বা ডেফিনেশন ফাংশন সেকশনের পরে। যদি ডেফিনেশন ফাংশন লাগে তাহলে ডেফিনেশন ফাংশন ইউজ করবা, আদারওয়াইজ দরকার নেই। তাহলে যেটা যেটা লাগবে সেটা তুমি ব্যবহার করতে পারো, কিন্তু সবসময় মাথায় রাখবা লিঙ্ক সেকশন এবং মেইন প্রোগ্রাম ফাংশন সেকশন এই দুইটা ছাড়া কোনো ধরনের প্রোগ্রাম হবে না। আশা করি সবাইকে পুরোটা বুঝাইতে পারছি। আজকে এতটুকুই, ধন্যবাদ।